মার্কিন উপসাগরে পররাষ্ট্রমন্ত্রী ভয়েস অব আমেরিকার সঙ্গে একটি সাক্ষাৎকারে বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে মোটামুটি অনেকখানি খোলামেলা কথা বলেছেন, মন্তব্য করেছেন এবং তার এই ধরনের বিভিন্ন বক্তব্যের মধ্যে দিয়ে সম্ভবত আমরা আরো বেশ কিছু বিষয়ে সতর্ক বার্তা পেতে পারি। তিনি ভয়েস অব আমেরিকার সঙ্গে বাংলাদেশের ইস্যুতে, যেমন কয়েকদিন আগে আমাদের প্রধানমন্ত্রী যে বাংলাদেশের একটি অঞ্চলকে ঘিরে মিয়ানমারের আরেকটি অঞ্চলের সঙ্গে খ্রিস্টান রাজ্য গড়ে তোলার চক্রান্ত চলছে সে বিষয়ে তিনি মন্তব্য করেছেন। তিনি কথা বলেছেন তার সর্বশেষ বাংলাদেশ সফরের সময় বিরোধী রাজনৈতিক দলগুলোর কোনো নেতার সঙ্গে কেন বৈঠক করেনি সে বিষয়ে তিনি মন্তব্য করেছেন এবং একই সঙ্গে বাংলাদেশের দুর্নীতির বিষয়ে যুক্তরাষ্ট্রের আগামী দিনের পরিকল্পনা কি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, জেনারেল আজিজ কিংবা বেনজির আহমেদের মতন এরকম হাই প্রোফাইল দুর্নীতিবাজদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নতুন কোনো কিছু করতে যাচ্ছে কিনা সে বিষয়ে তিনি খোলামেলা মন্তব্য করেছেন। যেমন আমাদের প্রধানমন্ত্রী যে দাবিটি করেছেন গত কয়েকদিন আগে যে পূর্ব তিমুরের মতো বাংলাদেশ এবং মিয়ানমারের একটি অংশকে ঘিরে খ্রিস্টান রাজ্য গড়ে তোলার একটি চক্রান্ত চলছে, যদিও প্রধানমন্ত্রী সেখানে তিনি কোনো সরাসরি কোনো মন্তব্য করেননি। তিনি বলেছেন একজন সাদা চামড়ার মানুষ তার কাছে প্রস্তাব দিয়েছেন যে বঙ্গোপসাগরে বা সেন্ট মার্টিনে তাদের ঘাঁটি করতে দেওয়া হলে আওয়ামী লীগ নির্দ্বিধায় নির্বাচনের মাধ্যমে, প্রতিটি নির্বাচনের মাধ্যমে আবার ক্ষমতা আসতে পারবে। 7 জানুয়ারি নির্বাচন আগে এই ধরনের কিছু প্রস্তাব দেওয়া হয়েছিল, আপনারা মোটামুটি এই বিষয় সম্বন্ধে এর মধ্যে অবগত করেছেন। সে বিষয়ে ডোনাল্ডের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্র যে দীর্ঘদিন ধরে একটি বিমান ঘাঁটি করার পরিকল্পনা করছে বা বিমান ঘাঁটি করার জন্য আবেদন করছে সরকারের কাছে, সে বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তিনি সরাসরি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ধরনের মন্তব্য করছেন এই বিষয়ে সেটাকে সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন। তিনি এই অভিযোগকে সরাসরি মিথ্যা বলেই মন্তব্য করেছেন। যদি আমরা জানি যে আমাদের প্রধানমন্ত্রী এই ধরনের মন্তব্য নতুন কিছু নয়, বঙ্গোপসাগরে ঘাঁটি করার জন্য যুক্তরাষ্ট্র নানান সময় নানান ধরনের প্রস্তাব দিচ্ছে, তিনি বিভিন্ন তার সময়ে বিভিন্ন ধরনের মন্তব্য তিনি প্রকাশ করেছেন। এর আগে মার্কিন দূতাবাস থেকে কিন্তু এই ধরনের মন্তব্যকে একেবারে নাকচ করে দেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রী এই ধরনের দাবিকে ভিত্তিহীন বলে মন্তব্য করা হয়েছিল। সেই কথারই পুনরাবৃত্তি ডোনাল্ড করেছেন ঠিকই, কিন্তু আরো শক্ত ভাষায় তিনি তার প্রতিক্রিয়া জানিয়েছেন। এটি অবশ্যই আমাদের জন্য একটি লজ্জার যে আমাদের প্রধানমন্ত্রীর বক্তব্যকে অসত্য বলবেন কেউ, মিথ্যা বলে উড়িয়ে দিবেন, এটি আমাদের জন্য সুখকর কিছু নয়। তার কারণ হচ্ছে যেহেতু মার্কিন দূতাবাস এর আগে বেশ কয়েকবার তাদের প্রতিক্রিয়া জানিয়েছে, তার বিপরীতে আমাদের প্রধানমন্ত্রী মন্তব্য করেননি। ডোনাল্ড যে আমাদের প্রধানমন্ত্রীর বক্তব্যকে সরাসরি মিথ্যা বলে অভিহিত করলেন, আমাদের প্রধানমন্ত্রী নিশ্চয়ই, আমরা আশা করবো তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর অবস্থান থেকে তিনি পরিষ্কার করবেন যে আসলে বিষয়টি কি। যদি তা না হয় দেশের মানুষের কাছে একটা ভয়ঙ্কর খারাপ মেসেজ যাবে যে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের প্রধানমন্ত্রী তাকে অন্য একটি রাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পদমর্যাদার কোনো ব্যক্তি মিথ্যাবাদী বলে উল্লেখ করবেন, সেটি খুব ভালো কথা নয়। এবং যদি কোনো শক্ত প্রতিক্রিয়া না আসে এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যদি স্পষ্ট না করা হয় যে কে কখন কিভাবে এই বিমান ঘাঁটি করার চেষ্টা করছে কিংবা খ্রিস্টান রাজ্য তৈরির পরিকল্পনা করছে, এগুলো ক্লিয়ার না করলে সম্ভবত যুক্তরাষ্ট্র বিষয়গুলো নিশ্চয় ভালোভাবে নিচ্ছে না এবং একই সঙ্গে আমাদের প্রধানমন্ত্রীর দুর্বলতাগুলো নানানভাবে প্রকাশ পাবে, সেটা নিশ্চয়ই আমরা কোনোভাবে প্রত্যাশা করি না। যাও, জেনারেল আজিজের উপরে যে নিষেধাজ্ঞা দেওয়া হলো দুর্নীতির দায়ে, সেটি প্রসঙ্গে ভয়েস অব আমেরিকার পক্ষ থেকে প্রশ্ন ছিল যে ভবিষ্যতে এই ধরনের হাই প্রোফাইল কারোর বিরুদ্ধে নিষেধাজ্ঞার মতো কোনো ধরনের পদক্ষেপ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নেওয়া হচ্ছে কিনা। ডোনাল্ড সরাসরি বলেছেন যে তারা যখন এই ধরনের নিষেধাজ্ঞা কারোর উপরে আরোপ করে, বিশেষ করে দুর্নীতির মতো কোনো অভিযোগের বিষয়ে, তখন দুর্নীতি সংক্রান্ত সত্য তথ্য প্রমাণ তারা হাতে নিয়েই এই বিষয়গুলো আরোপ করে এবং আমাদের ধরে নেওয়ার যথেষ্ট কারণ আছে যে ভবিষ্যতে এই ধরনের নিষেধাজ্ঞা আরো আসতে যাচ্ছে। এবং এই কথাও তো অসত্য নয়। জেনারেল আজিজ উপরে মার্কিন যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞাটি আরোপ করেছে দুর্নীতি দায়ে, সেটি সরকারের পক্ষ থেকে কিন্তু কোনো ধরনের চ্যালেঞ্জ করা হয়নি এখনো পর্যন্ত। বেনজিরের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অ্যাকশন নেওয়ার নাম করে যেভাবে সাধারণ মানুষের একটি পারসেপশন গড়ে উঠেছে, তাকে পালাতে সাহায্য করেছে সরকার এবং বাস্তবতা তাই বলে। জেনারেল আজিজের বিরুদ্ধে যদি সরকার এই ধরনের কোনো ব্যবস্থা গ্রহণ করে, তদন্তের নামে নানান ধরনের নাটকীয়তার মধ্য দিয়ে তাকে স্কেপ করার এক ধরনের সুযোগ তৈরি করার চেষ্টা করে সরকার, সেই বার্তাগুলো নিশ্চয়ই সাধারণ মানুষের কাছে ভালোভাবে পৌঁছাচ্ছে না বা সাধারণ মানুষ ভালোভাবে গ্রহণ করছে না। পাশাপাশি যুক্তরাষ্ট্র তো নিশ্চয়ই এগুলো সবকিছু নথিভুক্ত করে রাখছে এবং দুর্নীতিকে যুক্তরাষ্ট্র রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে না, এই কথাটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতি বিষয়ক সমন্বয়ক তিনি যখন গত কয়েক মাস আগে অর্থাৎ 7 জানুয়ারি নির্বাচনের আগে গত সেপ্টেম্বরের দিকে বাংলাদেশ সফর করে গেলেন, তখন তিনি এই কথাটি বলেছিলেন যে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে না। কিন্তু আমরা দেখছি বা আমরা এটি বিশ্বাস করি যে তারা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে দুর্নীতির বিরুদ্ধে তাদের যে নানান ধরনের পদক্ষেপ। অতএব এটি মনে করার কোনো কারণ নেই যে জেনারেল আজিজের উপরে শুধুমাত্র নিষেধাজ্ঞা দিয়েই যুক্তরাষ্ট্র বসে থাকবে, বরঞ্চ আমরা এটুকু নিশ্চিত করে বলতে পারি যুক্তরাষ্ট্রের যে সতর্ক বার্তা সেই সব বিষয়
ডোনাল্ডের যে সাক্ষাৎকারটি ভয়েস অব আমেরিকার সঙ্গে, সেখান থেকে আরো বেশ খানিকটা পরিষ্কার হয়ে উঠছে। তিনি কিন্তু একেবারে ডিনাই করেননি যে না, এই ধরনের কোনো ব্যবস্থা বা কারোর বিরুদ্ধে এই ধরনের নিষেধাজ্ঞা নেওয়া হবে না। তিনি বিষয়টি ঝুলিয়ে রেখেছেন। পাশাপাশি তার যে সর্বশেষ সফর বাংলাদেশে, তখন শুধু সরকারের বিভিন্ন পর্যায়ে মন্ত্রীদের সঙ্গে তার বৈঠক হয়েছিল সম্পর্ক উন্নয়নের নামে, কিন্তু তিনি ফিরে যাওয়ার পরপরই ঠিকই জেনারেল আজিজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা খবরটি আমরা পেলাম, এবং যেটিকে কেন্দ্র করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যে আমরা ভেবেছিলাম ডোনাল্ডো এলেন, সম্পর্ক ভালো হবে, কিন্তু তার বদলে নিশিরাতের স্যাংশন দেওয়া হলো। বিষয়টা ঠিক তেমনই, যে আসলে যুক্তরাষ্ট্র কখন কি করে তা আগে থেকে বোঝার কোনো সুযোগ সম্ভবত কারোরই নেই। আর তখন বিরোধী রাজনৈতিক দলের কোনো নেতার সঙ্গে যে বৈঠক হয়নি তার সঙ্গে, সেই বিষয়ে তিনি বলেছেন যে এটি আসলে নির্বাচনের পরে তিনি সফরে গেছেন, এটা কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কিছু ছিল না। অতএব বিরোধী রাজনৈতিক দলগুলোর কোনো নেতার সঙ্গে তিনি বৈঠক করেননি। তার এই কথাটিকে আমরা খুব সহজভাবে নিতে পারি না। তারপর এটি আমাদেরকে মনে রাখতে হবে, যুক্তরাষ্ট্র যাই কিছু করুক না কেন, সব রাজনৈতিক উদ্দেশ্য এবং অবশ্যই যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয় ছাড়া কোনো ব্যাপারে যুক্তরাষ্ট্র অন্য কাউকে নসিহত করে না, কোনো ধরনের সবক দেয় না। এইসব সবক, নসিহত, এইসব বড় বড় কথার মধ্যে অবশ্যই তাদের সুদূর প্রসারী যে পরিকল্পনাগুলো থাকে তারই অংশ বিশেষ হিসেবে আমাদেরকে সেগুলো ধরে দিতে হবে। অর্থাৎ ডোনাল্ডোর এই যে কথাগুলো, তার মধ্যে বিভিন্ন ধরনের মেসেজ কিন্তু আমরা পাচ্ছি। বাংলাদেশের সাম্প্রতিক সময় যে কটি উৎসাহ ব্যঞ্জক খবর, তার মধ্যে অন্যতম খবর হলো যে সেনাবাহিনীতে একজন নতুন সেনাপ্রধান আসছেন, জেনারেল ওয়াকার, যিনি বর্তমানে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে কর্মরত রয়েছেন, এবং তাকে জেনারেল পদে উন্নীত করা হয়েছে এবং সেইভাবে সরকার থেকে মনোনয়ন দিয়েছে, যিনি জেনারেল হয়ে নতুন ব্যাচ পড়ে জুন মাসের 23শে জুন 2024 এই তারিখে সেনাপ্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন। আর সাবেক সেনাপ্রধান যিনি ওই দিন হয়ে যাবেন, বর্তমান দিনের সেনাপ্রধান রয়েছেন, তো তাকে চলে যেতে হবে। তার চাকরির মেয়াদ বিভিন্ন মহল থেকে শোনা যাচ্ছিল বাড়ানো হবে, কিন্তু আলটিমেটলি তাকে বাড়ানো হয়নি, যেভাবে আজিজ সাহেবকেও বাড়ানো হয়নি। এখন এই যে নতুন যিনি সেনাপ্রধান হলেন জেনারেল ওয়াকার, তাকে নিয়ে সামাজিক মাধ্যমে একেবারে রীতিমতো হই হুল্লোড় শুরু হয়েছে। তাকে কেন্দ্র করে এক শ্রেণীর মানুষের আবেগ উচ্ছ্বাস। কবে তার সাথে ছবি তোলা হয়েছে, কবে তিনি কার বাসায় গিয়েছেন, কার সঙ্গে তার রক্তের সম্পর্ক আছে, কার সঙ্গে তিনি শৈশবে পড়াশোনা করেছেন, কিংবা দেখা গেল যে তিনি যে স্কুলে পড়েছেন বা যে কলেজে পড়েছেন, তো সেই কলেজের তার সে 20-30 বছরের ছোট, এরকম অনেকেই এখন ওই তার সেই স্কুলে পড়াশোনা করেন, এই গর্বে মানে রীতিমতো আনন্দ এবং উল্লাস শুরু করেছেন। তো এটা একটা নিদারুণ মনস্তাত্ত্বিক ব্যাখ্যা রয়েছে। এ কারণ হলো আমাদের এই বাংলাদেশে দীর্ঘদিন ধরে কে সেনাপ্রধান হলেন বা না হলেন, আমরা এই জিনিসগুলো খোঁজ খবর রাখতাম না। কে আইজি হলেন না হলেন, একেবারে বিশ্বাস করেন আমার তো এই যাকে বলা হয় এই বেনজির সাহেবের আগ পর্যন্ত বা জেনারেল আজিজের সেনাপ্রধান হওয়ার আগ পর্যন্ত কে সেনাপ্রধান হলেন বা না হলেন, এটা নিয়ে আমি এরকম কোনো মাতোয়ারা অবস্থা দেখিনি সামাজিক মাধ্যমে। আমার নিজের আগ্রহ ছিল না। আমাকে যদি 10 জন সেনাপ্রধান আর 10 জন পুলিশ প্রধান সাবেক বলা হয়, আমি হয়তো বলতে পারবো না, আমার কোনো আগ্রহ নেই। কিন্তু জেনারেল আজিজের কাণ্ড এবং বেনজিরের কাণ্ডের কারণে এই দুটো পদ এখন এতটা হট, এতটা তাৎপর্যপূর্ণ এটি হয়ে গেছে যে এই পদে যারা আসবেন, সে আইজি পদে এখনো নমিনেশন হয়নি, বিভিন্ন নাম শোনা যাচ্ছে। আর সেনাপ্রধান পদে তো জেনারেল ওয়াকারকে যে মনোনয়ন দিয়েছে সেটা চলে আসছে। এখন এই দুজনের ঘটনার পর মানে মানুষের যে দৃষ্টি এই পদগুলোতে চলে আসছে। এখন সেই দৃষ্টি কেন? প্রথমত হলো যে তারা অনাগত দিনে যখন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বা পুলিশ প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন, তারা কি তাদের একেবারে সাম্প্রতিক যে পূর্বসূরি যারা ছিলেন, জেনারেল আজিজ, জেনারেল শফিউল্লাহ, তাদের মতো কাজ করবেন, নাকি সেনাবাহিনীর যে একটা ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্য নিয়ে কাজ করবেন? এই ধরনের চুলচেরা বিশ্লেষণ যারা আশাবাদী মানুষ তারা করছেন। যারা সুবিধাবাদী মানুষ তারা এসব চিন্তা ভাবনা না করে এই সেনাপ্রধানের সঙ্গে তার সম্পর্ক রয়েছে, তাকে একটা টেলিফোন করিয়ে যদি কোনো ব্যবসা পাওয়া যায়, তার সঙ্গে একটা ছবি রয়েছে, এটাকে দেখিয়ে যদি কোথাও কোনো নিরাপত্তা পাওয়া যায়, কোনো সুবিধা পাওয়া যায়, এই বিষয়গুলো নিয়ে খুশিতে অনেকে দেখা যাচ্ছে হাঁস জবাই করে, মুরগি জবাই করে সেই রুটি পিঠা দিয়ে, চিতুই পিঠা দিয়ে খাওয়া আরম্ভ করে দিয়েছেন। এই কারণ হলো এত ক্ষমতা, আজিজ সাহেবের এত ক্ষমতা, বেনজির সাহেবের এত ক্ষমতা, কাজী ওয়াকার সাহেবেরও এই ক্ষমতা থাকবে। এটি নিয়ে এক শ্রেণীর মানুষ কিন্তু আলোচনা করছেন। তৃতীয়ত, এই সেনাপ্রধান কিভাবে নিয়োগ পেলেন? তিনি তার নিজের যোগ্যতা বলে পেয়েছেন, বর্ণাঢ্য ক্যারিয়ারের কারণে পেয়েছেন, সেনাবাহিনীর যে রুলস অফ বিজনেস রয়েছে সেই রুলস অফ বিজনেস অনুযায়ী তিনি এই জায়গা থেকে আসীন হয়েছেন, নাকি আত্মীয়তার কোনো বন্ধন রয়েছে শেখ পরিবারের সঙ্গে? এ কারণ হলে এখন আওয়ামী লীগ করতে হবে,
গোপালগঞ্জ বাড়ি হতে হবে, শেখ পরিবারের সাথে রক্তের সম্পর্ক থাকতে হবে অথবা সুসম্পর্ক থাকতে হবে, বৈবাহিক সম্পর্ক থাকতে হবে। এই জিনিসগুলো অনেক মানুষ দেখার চেষ্টা করে। আর কারোর মধ্যে যদি এই জিনিসগুলো থাকে তাহলে তার যে অন্য যে কোনো যোগ্যতা সেগুলোর চাইতে এই আত্মীয়তার বন্ধনগুলো বা আমি যে জিনিসগুলো বললাম গোপালগঞ্জ বাড়ি বা শেখ পরিবারের আত্মীয়, রক্তের আত্মীয়, বৈবাহিক সম্পর্কের আত্মীয়, এই জিনিসগুলো নিয়ে মানুষ আলোচনা করে এবং ওটাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করে। যেমন জেনারেল ওয়াকার, তো তিনি সেনাপ্রধান হচ্ছেন। এখন আমি তার ক্যারিয়ার দেখলাম যে 1986 সনে তিনি সেনাবাহিনীতে কমিশন লাভ করেছেন। তাহলে 2 বছর যদি জেন্টলম্যান ক্যাডেট হিসেবে থাকে তাহলে 84 সনে 1984-এ তিনি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছেন। 84-এ যদি তিনি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে থাকেন তাহলে 1982 সনে তিনি ম্যাট্রিক পাস করেছেন। এখন 81 সনেও করতে পারেন অথবা 83 সনেও তিনি করতে পারেন, অর্থাৎ 81 থেকে 83 সনের মধ্যে তিনি এসএসসি পরীক্ষা দিচ্ছেন। এরপর তিনি সেনাবাহিনীতে চান্স পেয়েছেন এবং পত্রিকা যেভাবে আসছে সেটা হলো সেনাবাহিনীর যে গুরুত্বপূর্ণ ট্রেনিংগুলো রয়েছে সেই ট্রেনিংগুলো তিনি নিয়েছেন এবং সেখানে তার ফলাফল ভালো। তিনি আমেরিকাতে যে সেনা কোর্স করেছেন, সেনাবাহিনীর যে কোর্স করেছেন সেখানে তিনি প্রথম শ্রেণী প্রাপ্ত হয়েছেন। এইভাবেই পত্রপত্রিকা আসছে। তো সেই দিক থেকে মিলিটারিতে তার একটা ভালো বর্ণাঢ্য ক্যারিয়ার আছে। তারপরে তার যে চাহনি, তারপরে তার শরীরের গঠন, পোশাক এবং ওইরকম যাকে বলা হয় যে তার মুখভঙ্গি, সবকিছুর মধ্যে একটা দৃঢ়তা আছে এবং অন্য সবার মতো এরকম যাকে বলে আমরা অনেকটা একটু যাকে বলে ফালতু টাইপের কিছু লোক আছে না, হয়ে যায় শুধু কথায় কথায় হাসে, কথায় কথায় ঘাড় নাড়ে, বেশি কথা বলে, অনেকটা ব্যক্তিত্ব ধরে রাখতে পারে না, মার্জিত ভাব রাখতে পারে না। তো সেই দিক থেকে ওয়াকার সাহেবের যে ছবিগুলো দেখা গেছে ওনার মধ্যে এইরকম একটা গাম্ভীর্যতা রয়েছে। এবং এই সেনাপ্রধান হওয়ার আগে তার নাম হয়তো অনেক দিকে আমরা শুনেছি বিভিন্ন কারণে যে তিনি হতে পারেন, কিন্তু এটা নিয়ে সামাজিক মাধ্যম থেকে শুরু করে টেলিভিশন টক শো বা অন্য যেগুলোকে পাবলিক প্ল্যাটফর্ম বলা হয় সেখানে কখনই ওনাকে সরব বা ওনার উপস্থিতি লক্ষ্য করা যায়নি। তো এগুলো তার দক্ষতা এবং অভিজ্ঞতা, যার বিচারে হয়তো তিনি এই যোগ্যতা বলি যদি আওয়ামী লীগ না থেকে বিএনপি থাকতো, বিএনপির পরিবর্তে অন্য কেউ থাকতো, যদি যোগ্যতার ভিত্তিতে তাকে দেওয়া হতো তো সেই যোগ্যতার ভিত্তিতে দেওয়া হলে তিনি হয়তো পেতেন। কিন্তু যেহেতু আওয়ামী লীগ ক্ষমতা এবং আমাদের যে একটা কৃষ্টি এবং কালচার যেটা রয়েছে সেটা নষ্ট হয়ে গেছে, এখন সবাই বলার চেষ্টা করছে যে তিনি শেখ পরিবারের আত্মীয়, কেমন আত্মীয়, প্রধানমন্ত্রীর এক ফুফুর ছেলে বা এরকম কিছু একটা হবেন আর কি, এই কথা বলার চেষ্টা করছেন। এখন এই কথাগুলোর কারণে কি হচ্ছে, সেনাবাহিনীর মতো একটি গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর পদবিতে থেকে এবং ওই চেয়ারে বসে তিনি যথেষ্ট চাপ অনুভব করবেন। 1996-এ যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল তখন জেনারেল মুস্তাফিজ ছিলেন, তো তিনিও শেখ পরিবারের আত্মীয় ছিলেন এবং সম্ভবত প্রধানমন্ত্রী ফুপা এরকম সম্পর্কে ছিলেন। অসাধারণ একজন জেনারেল, আপাতমস্তক ভদ্রলোক, মেধাবী, যোগ্যতা সম্পন্ন। কিন্তু মানে তার কথা বলতে গেলেই তার যে সামরিক প্রতিভা সেগুলোর চাইতে তিনি শেখ পরিবারের আত্মীয় এটা সামনে চলে আসে। তো তবে এখনো জেনারেল ওয়াকারকে নিয়ে এই কথাগুলো হচ্ছে এবং তাকে মানে এই 18 কোটি মানুষ তাদের যে 36 কোটি চোখ, সেই প্রতি মুহূর্তে তাদের সেই চোখের যে জ্যোতি এই চেয়ারটার উপর পড়ছে, যেটি যে কোনো একজন মানুষের পক্ষে সহ্য করা ভেরি টাফ। আপনি অবাক হয়ে দেখবেন আপনি কোথাও যদি দাঁড়ান, কেউ কোনো কথা বলছে না, শুধু আপনার দিকে তাকিয়ে আছে, এরকম 10-12 জন লোক যদি তাকিয়ে থাকে ঘন্টাখানিক এবং আপনি যদি বুঝতে পারেন যে আপনার দিকে তাকিয়ে আছে, আপনি খুব বিব্রত হবেন। আর আপনি যদি কোথাও থাকেন এবং যদি দেখেন লাখখানিক লোক আপনার দিকে তাকিয়ে আছেন এবং আপনি একা, কোনো কথাবার্তা বলছেন না, লোকজন শুধু আপনার দিকে তাকিয়ে আছেন, আপনি পাগল হয়ে যাবেন। ইটস নট এ ম্যাটার অফ জোক। তো এরকম পদপদবিতে যে আমরা বিভিন্ন লোকজনকে বসাচ্ছি এবং কারো নামের সঙ্গে গোপালী চলে আসছে, কারো নামের সঙ্গে বগুড়া চলে আসছে, কারো নামের সঙ্গে আরো অনেক কিছু আসছে, জামাতি আসছে, আওয়ামী আসছে, নৌকা আসছে, রয়্যাল লোক আসছে, ভারতীয় লোক আসছে, তারপরে পাকিস্তানের আইএসআই লোক আসছে। এই যে উপাধিগুলো আমরা বিভিন্ন সরকারি কর্মকর্তা থেকে শুরু করে মন্ত্রী, এমপি বিভিন্ন নামের পাশে দেওয়ার চেষ্টা করছি, এগুলো মূলত আমাদের রাজনীতির দৈন্যতা, মারাত্মক দৈন্যতা। এবং এই রাজনৈতিক দৈন্যতার কারণে আমরা এইভাবে চিন্তা করছি এবং এই সমস্ত লোক যাদের যোগ্যতা আছে তাদেরকে মাহরুম করে তুলছি, আর যারা অযোগ্য লোক আছে তাদের অনেককে আমরা স্টার, সুপারস্টার বানিয়ে ফেলছি, মোদি বানিয়ে ফেলছি, আজিজ বানিয়ে ফেলেছি, বেনজির বানিয়ে ফেলেছি এবং তার ফল মানে যারা ভুক্তভোগী তারা যেভাবে ভোগ করছে আর সাধারণ আমজনতা তারাও কিন্তু মারাত্মকভাবে ভোগ করছে। তো এই যে আজকের যে শিরোনাম, এই শিরোনামটা আমি একবার করতে চেয়েছিলাম না, এর কারণে আমি সাধারণত বিচার বিভাগ, সেনাবাহিনী, এমনকি পুলিশ বাহিনী, তারপরে আমলাতন্ত্র, এগুলো নিয়ে নেতিবাচক কথা আমি কখনোই বলতে চাই না। এর কারণ হলো এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো অনেকটা ডাক্তারের মতো, উকিলের মতো, আপনি যতই রাগ হন না কেন বিপদের সময় আসলে দুটো সম্প্রদায়ের সাহায্য আপনার লাগবেই। তদ্রুপ আপনি যত কিছু জান না কেন পুলিশের কাছে যেতে হবে, সেনাবাহিনী ছাড়া আমাদের চলবে না, আমাদের বিচার বিভাগের কাছে যেতেই হবে। এই জন্য আমি করি একজন নাগরিক হিসেবে এদের প্রতি সম্মান রাখার চেষ্টা করি। কিন্তু দেখলাম যে অনেকগুলো মূলধারার গণমাধ্যম এই শিরোনাম করে তারা রিপোর্ট করছে,
সামাজিক মাধ্যমে বিভিন্ন রিপোর্ট করা হচ্ছে। বিদেশে যারা টকশো করেন তারা এই ভদ্রলোককে অনেকটা তুচ্ছ-তাচ্ছিল্য করে তার উপর অনেকগুলো দায় দায়িত্ব চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এর বাইরে আমার কাছে যেটা মনে হচ্ছে যে শুধু উনি নন, যে কোনো একজন সচিব হতে পারেন, স্বরাষ্ট্র সচিব হতে পারেন, ক্যাবিনেট সচিব হতে পারেন, তারপর প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব হতে পারেন, প্রধানমন্ত্রীর সচিব হতে পারেন, কিংবা প্রধানমন্ত্রীর প্রেস সচিব হতে পারেন। এই জিনিসগুলো নিয়ে আমরা যখন মাতামাতি করি এবং এই জিনিসগুলো নিয়ে আমরা যখন খুব বেশি উচ্ছ্বাস প্রকাশ করি, নেতিবাচক দিক বর্ণনা করার চেষ্টা করি, এটি আলটিমেটলি একটা সিস্টেমকে নষ্ট করে দেয় এবং একটা অন্ধকার পথকে এবং একটা অন্ধকারের শক্তিকে নিজের অজান্তে আমরা আহ্বান করতে থাকি, প্রভোগ করতে থাকি টু ডু সামথিং, অথবা নিজেরা প্রভোগ হয়ে একটি অলৌকিক কিছু, অস্বাভাবিক কিছু, অসাংবিধানিক কিছু আমরা আশা করতে থাকি, যা কিনা আলটিমেটলি লং রানে ভালো হয় না। গণতন্ত্র খুব বেশি ভালো না, কিন্তু এখনো পর্যন্ত রাজনীতিতে যেগুলো সিস্টেম আসে সারা দুনিয়াতে, তার মধ্যে